বন্ধুরা, জীবনে এমন কাউকে কি কখনো ভালোবেসেছেন যার সামনে দাঁড়িয়ে হাজার বার বলতে চেয়েও মাত্র তিনটি শব্দ আমি তোমাকে ভালোবাসি বলতে পারেননি? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের সিনেমাটি আপনার জন্যই। কারণ আজকের গল্পে আমরা দেখব এমন একজন ছেলেকে যে জীবনে চারবার প্রেমে পড়েছিল, কিন্তু প্রতিবারই নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে ভাগ্যতার সঙ্গে এমন খেলা খেলেছে যে শেষ মুহূর্তে সবকিছু বদলে গেছে। কখনো ভুল বোঝাবুঝি, কখনো সময়ের নিষ্ঠুরতা, আবার কখনো নিজের ভয়। সবকিছু মিলিয়ে তার প্রতিটি প্রেমই হয়ে উঠেছে অসম্পূর্ণ। তাহলে শেষ পর্যন্ত কি সে সত্যিই তার মনের মানুষটিকে পেয়েছিল, নাকি সারা জীবন নিজের ভালোবাসার বুকের মধ্যেই চাপা রেখে বেঁচে থাকতে হয়েছে? পুরো গল্পটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখ। আর কোন দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ সিনেমার গল্প। গল্পের শুরু হয় একটি প্লেন যাত্রা দিয়ে। এই যাত্রাতেই আমরা ইথা নামের একটি ছেলেকে দেখতে পাই, যে নিজের বন্ধুদের সাথে আমেরিকা থেকে ভারতে ফেরত আসছিল। এরই মধ্যে ইথার সঙ্গে পরিচয় হয় ফাহাদ ফাসিলের। অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। গল্প করতে করতেই ফাহাদ জানতে চান, তোমার জীবনের সবচেয়ে সুন্দর প্রেমের গল্পটা কি? তখন হালকা হাসি দিয়ে ইথা নিজের ভালোবাসার গল্প বলা শুরু করে। আর সেখানে থেকেই গল্প আমাদের নিয়ে যায় 1990-এর দশকের ত্রিচি শহরে। সেই সময় ছোট্ট ইথা তার মামার সঙ্গে একটি ছোট্ট বাড়িতে খুব সুখে শান্তিতে থাকত। আসলে ছোটবেলাতেই সে বাবা মাকে হারিয়েছিল, তাই তার মামাই তাকে বাবা মা দুজনেরই ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিলেন। স্কুলে ইথার আরও দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা তিনজন সবসময় একসঙ্গে থাকত, দুষ্টুমি করত আর আনন্দে সময় কাটাতো। একদিন তারা তিন বন্ধু মিলে টিভি দেখছিল। হঠাৎ টিভিতে একটি রোমান্টিক গান শুরু হয়, যেখানে নায়ক নায়িকা একে অপরকে কিস করছিল। নিরীহ ইথা অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে ওরা কি করছে? এক বন্ধু সঙ্গে সঙ্গে উত্তর দেয়, পোকা, ওরা কিস করছে। আরেকজন আরো গম্ভীর মুখে বলে, আর যদি কোন মেয়েকে কিস করো তাহলে তার বাচ্চা হয়ে যায়। ইথা বিস্মিত হয়ে বলে, সত্যি? বন্ধুটি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, অবশ্যই, আমাদের সিনিয়র এই কথা বলেছে। এই কথাটা ছোট্ট ইথার মনে এমনভাবে গেঁথে যায় যে সে সত্যিই বিশ্বাস করে ফেলে, কাউকে কিস করলেই নাকি বাচ্চা হয়ে যায়। কিছুদিন পর স্কুলে একটি ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইংরেজি শিক্ষিকা গীতা ম্যাডাম তখন সেখানে ইথাকে মঞ্চে পারফর্ম করার জন্য পাঠান, কিন্তু স্টেজে উঠতেই ভয় তার মুখ দিয়ে একটি কোথাও বের হয় না। তখন গীতা ম্যাডাম তাকে কে সাহস দিয়ে বলেন, ইথা, তুমি পারবে। আমি যা বলবো তুমি শুধু সেটাই রিপিট করো। শিক্ষিকার উৎসাহে ইথার সব ভয় দূর হয়ে যায়। সে আত্মবিশ্বাসের সঙ্গে অসাধারণ পারফরমেন্স করে। পারফরমেন্স শেষে খুশি হয়ে গীতা ম্যাডাম তার সঙ্গে হাত মেলান এবং স্নেহ করে গালে একটি চুমু দেন। তখন খুশিতে আত্মহারা হয়ে ইথা এই ঘটনাটা বন্ধুদেরকে বলে, কিন্তু বন্ধুরা আবারও তাকে ভয় দেখায়। এবার তো তুই শেষ, ম্যাডাম তোকে কিস করেছে, এখন ওনার বাচ্চা হবে, আর তার জন্য দায়ী থাকবি তুই। এই কথা শুনে ছোট্ট ইদয়া ভয়ে কাঁপতে শুরু করে। এরপর থেকে সে প্রতিদিন গীতা ম্যাডামের দিকে নজর রাখতে থাকে। তবে এর কিছুদিন পর স্কুল কিছুদিনের জন্য বন্ধ থাকে। কিছুদিন পর স্কুল খুললে সে দেখে গীতা ম্যাডাম সত্যি গর্ভবতী। এটা দেখেই ইথার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাস করে বসে সবকিছু তার হয়েছে। সেদিন থেকে সে গীতা ম্যাডামের প্রতি আরো বেশি যত্নশীল হয়ে ওঠে। এরপর এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎই তারা জানতে পারে গীতা ম্যাডাম বাড়িতে একা আছেন। এক মুহূর্ত দেরি না করে সেই দুই বন্ধুকে নিয়ে ম্যাডামের বাড়িতে ছুটে যায়। তবে সেখানে গিয়ে দেখে গীতা ম্যাডাম প্রেগন্যান্সি পেইনে ছটফট করছেন। বারবার ফোন করেও কাউকে পাওয়া যাচ্ছে না। তখন তিন বন্ধু মিলে দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। ইদ্ধা দৌড়ে একটি অটোরিকশা নিয়ে আসে। তারপর তিনজন মিলে গীতা ম্যাডামকে হাসপাতালের ভর্তি করায়। হাসপাতালের ভর্তি করার সময় একটি ফর্ম পূরণ করতে হয়। সেখানে স্বামীর স্বাক্ষরের জায়গা খালি ছিল। নিরীহ ইথা কিছুই না বুঝে নিজের নামেই সেখানে সই করে দেয়। কিছুক্ষণ পর অটোরিকশা চালক এসে জানায়, ম্যাডামের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা খুব শীঘ্রই চলে আসবে। তারপর তিনি তিন বন্ধুকে বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু ইধরের চোখ তখনও হাসপাতালের ভেতরেই। তার শুধু একটাই চিন্তা, গীতা ম্যাডাম যেন ভালো থাকেন। ছেলেটার সরলতা দেখে অটোচালক মুচকি হেসে বলে, বাবা, স্কুল জীবনে প্রায় প্রতিটি ছেলেরই নিজের শিক্ষিকার উপর প্রথম ক্রাশ থাকে। তোমার অনুভূতিটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এরপর তিনি তিনজনকে নিয়ে সেখানে থেকে চলে যান। এতটুকু বলি মুভির দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। তখন ইথা হেসে ফাহাদের দিকে তাকিয়ে বলে, দেখেছেন স্যার, মাত্র 10 বছর বয়সে আমি আমার শিক্ষিকার স্বামীর জায়গায় হাসপাতালের সই করে দিয়েছিলাম। কথাটা শুনে ফাহাদ হেসে ওঠেন।
তারপর মজা করে জিজ্ঞেস করেন, আচ্ছা তখন তোর ম্যাডামের আসল স্বামী কোথায় ছিলেন? উত্তর দেয়, তিনি বিদেশে চাকরি করতেন। এ কথা শুনে তার বন্ধুরা মজা করে বলে, গর্ভবতী স্ত্রীকে একা রেখে বিদেশে চাকরি, লোকটা কেমন স্বামী ছিল। এভাবেই শেষ হয় ইথার স্কুল জীবনের সেই মজার নিষ্পাপ ভালোবাসার গল্প। এরপর সে বলতে শুরু করে তার কিশোর বয়সের প্রেমের গল্প। গল্প আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সময়টা 2004 সাল। এখন ইথা বড় হয়ে গেছে। তার দুই শৈশবের বন্ধু লক্ষণ আর দ্রাবেরও যুবক হয়ে উঠেছে। তবে তাদের বন্ধুত্ব আগের মতোই অটুট। কিন্তু গত কয়েক মাস ধরে ইথার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। প্রতিদিন বিকেল ঠিক 5টা বাজলে সে বন্ধুদের রেখে অন্য এক ছেলের সঙ্গে কোথাও চলে যায়। ছেলেটির নাম সুধাকর। সে ইথার স্কুলে পড়ে না, বরং পলিটেকনিক কলেজের ছাত্র। প্রতিদিন স্কুল ছুটির পর ইথা তার সঙ্গে কোথায় যায় সেটা কোনোভাবেই বুঝতে পারে না তার বন্ধুরা। অবশেষে একদিন তারা সিদ্ধান্ত নেয় তারা ইথাকে গোপনে অনুসরণ করবে। অনেক দূর অনুসরণ করার পর তারা পৌঁছে যায় একটি টেনিস কোর্টে। প্রথমে তারা ভেবেছিল ইথা হয়তো টেনিস খেলতে এসেছে। কিন্তু কয়েক মুহূর্ত পরই আসল সত্য সামনে আসে। ইথা সেখানে খেলতে নয়, শ্যাম নামের একটি মেয়েকে দেখার জন্য প্রতিদিন আসে। অনেকদিন ধরেই সে দূর থেকে চুপচাপ শ্যামকে ভালোবেসে আসছে। কিন্তু মজার বিষয় হলো, শ্যাম তো উভয়ের অস্তিত্ব সম্পর্কে কিছু জানে না। তবুও প্রতিদিন শুধু এক ঝলক শ্যামকে দেখার জন্য সে টেনিস কোর্টে হাজির হয়। শুধু তাই নয়, শ্যাম যে টিউশন সেন্টারে পড়ে, ইথয়ও সেখানে ভর্তি হয়। তাই এখন পুরো রুটিনটাই বদলে গেছে। স্কুল শেষ হলেই প্রথমে টেনিস কোর্ট, তারপর টিউশন সেন্টার, সবকিছুই শুধু শ্যামকে আরও কিছুক্ষণ দেখার জন্য। যখন তাদের দুই বন্ধু পুরো বিষয়টা জানতে পারে তখন তারাও ইথাকে সাহস দিতে শুরু করে। তারা বলে, স্কুলে ভয় নিজের মনের কথা বলতে পারিসনি, কিন্তু এবার সুযোগ হাতছাড়া করিস না। সঠিক সময় গিয়ে নিজের ভালোবাসার কথা বলে দিস। ইথাও আত্মবিশ্বাসের সঙ্গে বলে, হ্যাঁ, এবার আর পিছিয়ে থাকবো না। সঠিক সময় এলেই আমি নিজে ওকে আমার মনের কথা বলে দেব। আর এভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে তাদের কিশোর বয়সের সুন্দর প্রেমের গল্প। ইথ প্রতিদিনই টেনিস কোর্ট আর টিউশন সেন্টারের চক্কর কাটতে থাকে। তার একটাই উদ্দেশ্য, একবার হলেও শ্যামকে দেখা। এভাবেই একদিন টিউশন সেন্টারে হঠাৎ করে শ্যাম নিজেই ইথার কাছে এসে বলে, কাল আমার জন্মদিন, তুমি আর তোমার বন্ধুরা অবশ্যই আসবে। এই কথাটা শুনে ইথের আনন্দ যেন আর ধরে না। সে মনে মনে ভাবতে থাকে, শ্যাম যদি নিজে থেকে আমাকে নিমন্ত্রণ করে তাহলে হয়তো তার মনেও আমার জন্য কিছু একটা অনুভূতি আছে। তাই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে জন্মদিনের দিনই নিজের মনের সব কথা বলে দেবে। কিন্তু সমস্যা একটাই, সামনাসামনি দাঁড়িয়ে ভালোবাসার কথা বলার সাহস তার এখনো হয়নি। তাই সে নিজের অনুভূতিগুলো একটি সিডিতে নিজের কণ্ঠে রেকর্ড করে। সেই সিডিটাকেই সুন্দর করে গিফট প্যাক করে জন্মদিনের পার্টিতে নিয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখানেই গল্পে আসে এমন এক টুইস্ট যা কেউ কল্পনাও করতে পারেনি। কেক কাটার সময় সবাই অবাক হয়ে থাকে। এক নয়, হুবহু একই রকম দেখতে দুইজন মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে। তখনই জানা যায় শ্যাম আসলে একজন নয়, দুজন। তারা যমজ বোন, একজনের নাম সামান্থা আর অন্যজন সংযুক্তা। আসল রহস্যটা তখন সামনে আসে। টেনিস কোর্টে যাকে ইথা প্রতিদিন দেখত সে ছিল সংযুক্তা, আর টিউশন সেন্টারে যাকে দেখত সে ছিল সামান্থা। কিন্তু ইথা এতদিন ধরে দুজনকে একই মেয়ে ভেবে ভালোবেসে এসেছে। এখন তার অবস্থা এমন হয়ে যায় যে সে নিজেই বুঝতে পারে না সে আসলে কাকে ভালোবেসেছিল। পরে সে জানতে পারে দুই বোন পালা করে টেনিস কোর্ট আর টিউশন সেন্টারে যেত। আর সেই কারণে এতদিন ধরে সে ভয়ঙ্কর এক ভুল বোঝাবুঝির মধ্যে ছিল। এখন একটু ভাবুন তো, ভালোবাসায় অন্য কোন সমস্যা হলে হয়তো তার সমাধান খুঁজে পাওয়া যায়। কিন্তু যদি এটাই না বোঝেন যে যাকে ভালোবেসেছেন সে আসলে কে, তাহলে সেই সমস্যার সমাধান কিভাবে করবেন? এভাবে একটি জন্মদিনের পার্টির সঙ্গে ইথার দ্বিতীয় প্রেমের গল্পটা চিরদিনের জন্য শেষ হয়ে যায়। আর মন ভাঙ্গা অবস্থায় সে বাড়ি ফিরে আসে। বর্তমান সময়ে ইথা যখন পুরো ঘটনাটা ফাহাদ ফাসিলকে শোনায় তখন ফাহাদ হেসে বলে, দোস্ত, তোর লাভ স্টোরিতে যত টুইস্ট আছে তত ও কোরিয়ান সিনেমাতেও থাকে না। তারপর মুচকি হেসে আবার জিজ্ঞেস করে, আচ্ছা এগুলো বাদ দে, এরপর কি তোর জীবনে আর কোন মেয়ে এসেছিল? ইভয়া হালকা হাসিতে উত্তর দেয়, এসেছিল স্যার, আর সেই মানুষটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে অসম্পূর্ণ ভালোবাসা। এরপর গল্প আমাদের নিয়ে যায় 2011 সালে স্কুল আর কলেজের পড়াশোনা শেষ করে ইথা তার মামা এবং দুই ঘনিষ্ঠ বন্ধু ছেড়ে চেন্নাইয়ে চলে আসে। চেন্নাই এসে তার মামা ডিটিভি নামে একটি ছোট লোকাল টিভি চ্যানেল চালাতে শুরু করেন। ধীরে ধীরে পুরো পরিবারই সেই চ্যানেলের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় শুরু হয় 2011 সালের ভারত
বনাম শ্রীলঙ্কা বিশ্বকাপ ফাইনাল। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ না থাকায় ইথা তার মামা নিজেদের বিল্ডিংয়ের ছাদে বিশাল একটি স্ক্রিন লাগিয়ে পুরো এলাকার মানুষের জন্য একসাথে ম্যাচ দেখার ব্যবস্থা করে। চারদিকে তখন উৎসবের আমেজ। কিন্তু হঠাৎই এলাকার কাউন্সিলর তার লোকজন নিয়ে সেখানে হাজির হয়। সে রাগে চিৎকার করে বলে, আমার অনুমতি ছাড়া এত বড় স্ক্রিন লাগানোর সাহস হলো কিভাবে? কথা কাটাকাটি একসময় ভয়ঙ্কর মারামারিতে রূপ নেয়। সেই লড়াইয়ের মাঝেই জ্বলন্ত একটি আগুনের স্ফুলিঙ্গ সেই হৃদয়ের চোখে লাগে, যার ফলে মুহূর্তের মধ্যেই তার চোখ বুড়োর ভাবে আহত হয়ে যায়। তখন তার বন্ধুরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার জীবনে প্রবেশ করে নতুন একজন মানুষ। হাসপাতালের তার পরিচয় হয় এক মেডিকেল স্টুডেন্ট কায়রোর সঙ্গে। সে খুব যত্ন করেই ধার চোখের চিকিৎসা করতে থাকে। সে খুব মিষ্টি গলায় বলে, ধীরে ধীরে চোখ খুলুন, ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। কায়রোর এই মায়া ভরা কণ্ঠ আর আন্তরিক ব্যবহার ইথার হৃদয়ে ছুঁয়ে যায়। আর প্রথমবার চোখ খুলে যখন সে কায়রোকে দেখে, ঠিক সেই মুহূর্তে সে আবারও প্রেমে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটাই এই গল্পের আসল নায়িকা। একই হাসপাতালের ইথার দেখা হয় তার পুরনো সিনিয়র থামানের সঙ্গে, যে এখন একজন ডাক্তার। তাকে দেখে ইথা হেসে বলে, ভাইয়া মনে আছে ছোটবেলায় আপনি তো বলেছিলেন কাউকে কিস করলে নাকি বাচ্চা হয়ে যায়? থামানো হেসে উত্তর দেয়, আরে পাগল, ওগুলো তো ছোটবেলার গল্প ছিল। এরপর সে পরিচয় করিয়ে দেয় তার প্রেমিকা লেডো আর কাইডোর সঙ্গে। ধীরে ধীরে এই চারজনের মধ্যে দারুণ বন্ধুত্ব হয়ে যায়। এক পর্যায়ে তারা একসঙ্গে ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, হাসিটা করে এবং জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকে। কিন্তু ইথার একটি পুরনো অভ্যাস এখনো বদলায়নি। সে কাইডোকে মিউজিক ভীষণ ভালোবাসে, কিন্তু আজও সে নিজের মনের কথা বলতে পারে না। দিন যত যায় তাদের বন্ধুত্ব তত গভীর হয়। আর ঠিক সেই কারণে ভালোবাসার কথা বলা তার জন্য আরও কঠিন হয়ে পড়ে। এভাবেই সময় কেটে যায়। কাইডো মেডিকেলে পড়াশোনা শেষ করে ডাক্তারি ডিগ্রি পেয়ে যায়। এবার তার চেন্নাই ছেড়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে আসে। তাকে নিতে তার বাবাও চলে আসেন। ইথা বুঝতে পারে এটাই তার শেষ সুযোগ। আজ যদি সে নিজের মনের কথা না বলতে পারে তাহলে হয়তো কাইডোকে সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। পরের দিন সে বন্ধুদের সঙ্গে কাইডোকে বিদায় জানাতে রেল স্টেশনে যায়। তখন বন্ধুরা তাকে সাহস দিয়ে বলে, ভালোবাসার কথা বলার জন্য রেল স্টেশনের চেয়ে ভালো জায়গা আর হয় না। আজ না বললে আর কোনোদিন বলতে পারবি। মিউজিক না। ইথাও মনে মনে সিদ্ধান্ত নেয়, এবার যাই হোক নিজের মনের কথা বলবেই। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কাইডো বুঝতে পারছিল ইথা তাকে কিছু বলতে চায়, কিন্তু আগের মতো এবারও একই ঘটনা ঘটে। তার ঠোঁট কাঁপে। সে বারবার চেষ্টা করে, কিন্তু আই লাভ ইউ এই তিনটি ছোট্ট শব্দ কোনোভাবেই মুখ দিয়ে বের হয় না। ঠিক তখনই প্ল্যাটফর্মে বসে থাকা এক বৃদ্ধ এই পুরো দৃশ্যটি নীরবে দেখেছিলেন। ব্যাকগ্রাউন্ডে বাজছিল বিখ্যাত ইথম সিনেমার গান। বৃদ্ধ মনে মনে চাইছিলেন ইথা যেন অন্তত মুলির মতো একে ভুল না করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়। কাইডো মিউজিক চলে যায়। আর ইথা আবারও নিজের ভালোবাসার মানুষটিকে কিছু না বলেই দূরে চলে যেতে দেখে। ট্রেন চলে যাওয়ার পর বৃদ্ধ ইথার কাছে এসে বলেন, বাবা, জীবনে এমন সুযোগ একবারই আসে, আজ তুমি সেই সুযোগটা হারিয়ে ফেললে। তোমাকে দেখে আমার বহু বছরের পুরনো এক বন্ধুর কথা মনে পড়ে গেল। আজ যেন আবার সেই একই গল্প চোখের সামনে দেখলাম। এভাবেই এর তৃতীয় প্রেমের গল্পটাও অসম্পূর্ণ থেকে যায় বর্তমান সময়ে ফিরে। ফাহাদ ফাসিল আবেগ নিয়ে বলে, এখন বুঝতে পারছি নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে ভালোবাসার কথা বলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কেন। তারপর সে আবার জিজ্ঞেস করে, কিন্তু এরপর কি আবারও কারো প্রেমে পড়েছিলে? ইথা মুচকি হেসে শান্ত গলায় বলে, হ্যাঁ স্যার, আবারও প্রেমে পড়েছিলাম। আর এবার যা ঘটেছিল সেটাই আমার পুরো জীবন বদলে দিয়েছিল। এরপর গল্প আমাদের নিয়ে যায় 2019 সালে। এরই মধ্যে অনেক বছর কেটে গেছে। ইথের মামার ছোট্ট ডিটিভি চ্যানেল এখন দেশের অন্যতম জনপ্রিয় একটি ন্যাশনাল টিভি চ্যানেলে পরিণত হয়েছে। আর পুরো চ্যানেলের দায়িত্ব এখন ইথের কাঁধে। ক্যারিয়ারের সবকিছুই দারুণভাবে এগিয়ে চলছিল। ঠিক তখনই তার কাছে তার শৈশবের বন্ধু থামানের ফোন আসে। সে খুশির খবর দিয়ে থামান জানায় মাদুরাইতে তার বিয়ে ঠিক হয়েছে। আর সে চায় ইথ যেন তার সব বন্ধুদের নিয়ে অবশ্যই বিয়েতে আসে। ইথ মজা করে জিজ্ঞেস করে, আচ্ছা লিডোর কি খবর? থামান তখন হালকা হেসে উত্তর দেয়, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সম্পর্কটা আর ঠিকভাবে এগোচ্ছিল না, তাই আলাদা হয়ে যাওয়াটাই ভালো মনে করেছি। পরের দিন ইথা নিজের বন্ধুদের নিয়ে মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারপোর্টে পৌঁছানোর পর বরপক্ষের পাঠানো একটি গাড়ি তাদের নিতে আসে। কিন্তু গাড়ির পেছনে সিটে বসে থাকা মেয়েটিকে দেখে ইয়া কয়েক সেকেন্ডের জন্য একেবারে থমকে যায়।
কারণ সেই মেয়েটি আর কেউ নয়, তার স্কুল জীবনের প্রথম ক্রাশ শ্যাম। শ্যামও এখানে তাকে চিনে ফেলে আর হাসির মুখে বলে, আর এই কত বছর পর দেখা। কিন্তু ইথার মাথায় তখনও সেই পুরনো বিভ্রান্তি রয়ে গেছে। তাই সে প্রথমেই জিজ্ঞেস করে, 1 মিনিট, তুমি সামান্তা নাকি সংযুক্তা? শ্যাম হেসে উত্তর দেয়, আমি সামান্তা, সংযুক্তার বিয়ে হয়ে গেছে এখনো অস্ট্রেলিয়ায় আর থাকে। এরপর সে আরও জানায় সে বর্তমানে নাসায় বিজ্ঞানী হিসেবে কাজ করছে। একথা শুনে সত্যি অবাক হয়ে যায়। তার মনে হতে থাকে হয়তো ভাগ্য আবারও তাকে সেই অসম্পূর্ণ ভালোবাসার কাছে ফিরিয়ে এনেছে। পরের দিন খুব সুন্দর ভাবেই থামানের বিয়ে সম্পন্ন হয়। সেদিন রাতে হঠাৎ করেই সামান্তা বলে, চলো কাউকে কিছু না বলে পানিপুরি খেতে যাই। ইথাও এক মুহূর্ত দেরি না করে তার সঙ্গে বেরিয়ে পড়ে। দুজন একসঙ্গে চলে যায় ট্রিচির সেই পুরনো পানিপুরির দোকানে, যেখানে তারা ছোটবেলায় যেত। এরপর তারা ঘুরে আসে তাদের পুরনো টিউশন সেন্টার, পরিচিত রাস্তা আর শৈশবের অসংখ্য স্মৃতি বিজড়িত জায়গায়। পুরনো স্মৃতির ভিড়েধারের বুকের ভেতরে চাপা পড়ে থাকা ভালোবাসাটা আবারও জেগে ওঠে। তাই এবার সে মনে মনে প্রতিজ্ঞা করে, যাই হোক এবার আমি নিজের মনের কথা বলবই। কিন্তু ঠিক তখনই সামান্তা জানায়, আমি কালই আমেরিকায় ফিরে যাচ্ছি। শুধু পুরনো স্মৃতিগুলোকে আরেকবার অনুভব করার জন্যই এখানে এসেছিলাম। এই কথা শুনে ভাবে কোন সমস্যা নেই, এয়ারপোর্টে তো শেষবার দেখা হবেই, তখনই সব বলে দেব। পরদিন সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মিউজিক ভাগ্য যেন আবারও তার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলতে শুরু করে। ইদারের টিভি চ্যানেল স্থানীয় এক দুর্নীতিবাজ নেতার কুকীর্তি প্রকাশ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়েছেই নেতা তার গুন্ডাদের ইথের উপর হামলার নির্দেশ দেয়। তাই রাস্তায় গুন্ডারা তাকে ঘিরে ফেলে। তখন ইথাও তাদের সাথে প্রাণপণ লড়াই করতে থাকে। তখন পালাতে পালাতে সে একটি সিএসকে টিমের বাসে উঠে পড়ে, যেটি আসলে এয়ারপোর্টে খেলোয়াড়দের আনতে যাচ্ছিল। কিন্তু গুন্ডারাও তখন সেই বাসের ভেতরে ঢুকে পড়ে। চলন্ত বাসের ভেতর শুরু হয়ে যায় ভয়ঙ্কর মারামারি। শেষ পর্যন্ত মারাত্মকভাবে আহত হয়ে ইথা অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে সামান্তে তখন এয়ারপোর্টে পৌঁছে গেছে এবং আমেরিকার উদ্দেশ্যে বিমানে উঠে বসেছে। এদিকে বাসের ভেতরে অবচেতন অবস্থায় পড়ে থাকা ইথার আখখোলা চোখের সামনে তখন আকাশে উড়ে যাওয়া সে বিমানটাই দেখা যায়, যে বিমানে চড়ে তার ভালোবাসার মানুষটি আবারও তার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আর এবারও সে নিজের ভালোবাসার কথা বলতে পারল না। এরপর আবার বর্তমান দৃশ্য দেখানো হয়। এখানে ফাহাদ ফাসিল এই পুরো গল্প শুনে অবাক হয়ে বলে, দোস্ত, তুই প্রতিবারই ভালোবাসার কথা বলার আগে কেন থেমে যাস? এভাবে চলতে থাকলে তো সারা জীবনই অবিবাহিতই থেকে যাবি। ঈদ হালকা হেসে উত্তর দেয়, মিউজিক স্যার, আপনার মনে হচ্ছে আমি আমেরিকা ঘুরতে গিয়েছিলাম না। আমি গিয়েছিলাম বিয়ের আগে, শেষবারের মতো নিজের মনের বোঝাটা হালকা করতে। ফাহাদ অবাক হয়ে বলে, কি বিয়ে? এটা আবার কখন হলো? ঈদ মুচকি হেসে বলে, সেটা জানতে হলে আমাদের আবারও অতীতে ফিরে যেতে হবে। এরপর গল্প আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। বারবার নিজের ভালোবাসার কথা বলতে না পারার কষ্টে ইথা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার মামাও বিষয়টি বুঝতে পারেন। তাই একদিন তিনি ইথায়াকে বলেন, বাবা, আমি তো সারাটা জীবন একাই কাটিয়ে দিয়েছি, কিন্তু আমি চাই না তুইও আমার মত একা থেকে যাস। এবার সময় এসেছে তুই নিজের সংসার শুরু কর। মামার কথার সম্মান রেখে অবশেষে অ্যারেঞ্জ ম্যারেজের রাজি হয়ে যায়। মেয়েটির নাম ছিল অদিতি। দুই পরিবারের সম্মতিতে খুব সুন্দরভাবে তাদের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। আর ঠিক হয় 1 সপ্তাহ পরই তাদের বিয়ে হবে। কিন্তু ইথার জীবনে ভাগ্য যেন আবারও নতুন একটি মোড় নিয়ে আসে। একদিন একটি শপিং মলে হঠাৎ করেই তার দেখা হয়ে যায় কাইডুর সঙ্গে। এখানে অনেক বছর পর একে অপরকে দেখে দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। কথা বলতে বলতে কাইডু জানায় সে এখন দিল্লির এইমসে একজন ডাক্তার হিসেবে কাজ করছে। পুরনো দিনের স্মৃতিগুলো আবারও ফিরে আসে। তখন হঠাৎ করেই কাইডু একটু থেমে যায়। তারপর শান্ত গলায় বলে, ইথা, আজ তোমাকে এমন একটা কথা বলতে চাই যেটা আমি এত বছর ধরে বুকের ভেতর লুকিয়ে রেখেছি। সে জানায় যখন তারা একসঙ্গে ছিল তখন সেও ইথায়াকে গভীরভাবে ভালোবাসত। রেল স্টেশনের সেই দিন সেও নিজের মনের কথা বলতে চেয়েছিল, কিন্তু সেও সাহস করে বলতে পারেনি। আজ এত বছর পর সে শুধু বুকের ভেতরে সেই না বলা কথাগুলো বলেই নিজের মনটা হালকা করতে এসেছে। এরপর সে মুচকি হেসে বলে, এখন আমার বিয়ে হয়ে গেছে, একটা সন্তানও আছে, আর আমি আমার জীবন নিয়ে খুব সুখেই আছি। এখানে এই কথাগুলো বলেই কাইডু চলে যায়। কাইডুর চলে যাওয়ার পর ইথা যেন ভেতর থেকে ভেঙে পড়ে। সে বুঝতে পারে সেদিন যদি রেল স্টেশনে মাত্র 3টি শব্দ আমি তোমাকে ভালোবাসি বলে ফেলতে পারত তাহলে হয়তো আজ তার পুরো জীবনটাই অন্যরকম হতো। এদিকে তার নিজের বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি। কিন্তু বিয়ের আগে সে জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে।
সে ঠিক করে যাই হোক একবার আমেরিকায় গিয়ে সামান্তার সামনে দাঁড়িয়ে নিজের মনের সব কথা বলে আসবে। সেটার উত্তর সে যাই পাক। তখন বন্ধুরা ইথায়াকে বারবার বোঝাতে থাকে সামনের সপ্তাহেই তোর বিয়ে, এখন আর গিয়ে কি বলবি? তখন ইথার শান্ত গলায় উত্তর দেয়, ও আমাকে গ্রহণ করুক বা নাই করুক, আমি শুধু একবার নিজের মনের কথাটা বলতে চাই, তারপরেই আমি সৎভাবে আমার নতুন জীবন শুরু করতে পারবো। আর অবশেষে ইথা তার বন্ধুদের নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়েই বহু বছর পর তার দেখা হয় সামান্থার সঙ্গে। তখন সামান্থা নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করছে। এত বছর পর ইথাকে দেখে সামান্থা ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবে হয়তো কোন ব্যবসায়িক কাজেই ইথা আমেরিকায় এসেছে। যার পরের 4 দিন দুজন একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। পুরনো স্মৃতিগুলো আবারও যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে। কিন্তু এত কাছাকাছি থাকার পরও ইথা একবারের জন্য নিজের ভালোবাসার কথা বলতে পারে না। অন্যদিকে তার বন্ধুরা প্রতিদিনই তাকে সাহস দিতে থাকে। এদিকে সামান্তার মনেও ধীরে ধীরে নতুন এক অনুভূতির জন্ম হয়। সে মনে মনে ভাবতে থাকে, জানি না কেন ইথা বারবার আমার জীবনে ফিরে আসে, হয়তো আমিও ওকে ভালোবেসে ফেলেছি। অবশেষে সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই ইথাকে প্রপোজ করবে। কিন্তু ভাগ্য যেন আবারও তাদের সঙ্গে নিষ্ঠুর খেলা খেলতে শুরু করে। নিজের ভালোবাসার কথা বলার জন্য যখন সে ইথরের রুমের সামনে যায় তখন সে ভেতর থেকে বন্ধুদের কথা শুনে ফেলে। একজন থেকে বন্ধুদের কথা শুনে ফেলে। একজন বলছিল, দোস্ত আর মাত্র 2 দিন পরেই তোর বিয়ে, তাড়াতাড়ি সামান্তাকে সব সত্যি বলে দে, বিয়ের নিমন্ত্রণটা দিয়ে দেশে ফিরে যাই। এই কথাগুলো শুনে সামান্তার পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে রাগ আর কষ্টে বলে, আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার কাছে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছ। এরপর আর এক মুহূর্ত সেখানে না থেকে সে চলে যায়। ইথা তাকে অনেকবার থামানোর চেষ্টা করে কিন্তু এবার সত্যিই অনেক দেরি হয়ে গেছে। তাই ভাঙ্গা মন নিয়ে সে ভারতে ফিরে আসে। বর্তমানে ফ্লাইটে বসে সে পুরো ঘটনাটা ফাহাদ ফাসলকে খুলে বলে। সবকিছু শোনার পর ফাহাদ তাকে বোঝায় যা হওয়ার হয়ে গেছে। এখন অতীত ভুলে যাও, নিজের হতে যাওয়া স্ত্রীকে মিউজিকা নিয়ে নতুন জীবন শুরু। এখন অতীত ভুলে যাও, নিজের হতে যাওয়া স্ত্রীকে নিয়ে নতুন জীবন শুরু করো। ভারতে পৌঁছানোর পর ফাহাদকে নিতে বিমানবন্দরে তার স্ত্রী আসেন আর তাকে দেখে ইথার সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ তিনি আর কেউ নন, তার শৈশবের সেই গীতা ম্যাম। গীতা ম্যামওয়াকে চিনে ফেলেন এবং খুব খুশি হয়ে তার সঙ্গে কথা বলেন। তখনই ফাহাদ বুঝতে পারে ফ্লাইটে বসে ইথার যে টিচারের স্বামীকে নিয়ে মজা করছিল সেই মানুষটা আসলে সে নিজেই। এর কিছুক্ষণ পর ইথা বিয়ের মণ্ডপে পৌঁছায়, কিন্তু তার মুখে বিন্দুমাত্র হাসি নেই। সে নিজের মামার কাছে সব সত্যি স্বীকার করে। সে জানায়, আজও আমার হৃদয় শুধু সামান্তের জন্যই ধরফর করে। সব শুনে মামা বলেন, বাবা তুই যদি সুখী না হস তাহলে এই বিয়ের কোন অর্থই নেই। তাই তিনি বিয়ে থামিয়ে দিতে এগিয়ে যান, কিন্তু ইচ্ছা তাকে থামিয়ে দেয়। সে বলে, ইথা তাকে থামিয়ে দেয়। সে বলে, আপনার সম্মান আমার কাছে সবচেয়ে বড়, আমি এই বিয়ে করব। অন্যদিকে তার বন্ধুরা শেষ চেষ্টা হিসেবে কোনোভাবে বিয়েটা বন্ধ করার পরিকল্পনা করতে থাকে। মিউজিক ঠিক সেই সময় হঠাৎ করে বিয়ের মণ্ডপে এসে হাজির হন ফাহাদ ফাসিল। তবে তিনি একা আসেননি, তার সঙ্গে ছিল সামান্তার যমজ বোন সংযুক্তা। আসলে গীতা ম্যামের কাছ থেকে ফাহাদ জানতে পেরেছিলেন ছোটবেলায় ইথা তার স্ত্রী এবং সন্তানের জীবন বাঁচিয়েছিল। তার প্রেগনেন্সির সময় হাসপাতালে নিয়ে গিয়ে সেই ঘটনা জানার পর ফাহাদের মনে হয় এত ভালো একজন মানুষের জীবন এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তাই সে ইথের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ফাহাদ ইথের মামাকে বলেন যে বিয়েতে বরের মুখেই হাসি নেই, সেটা বিয়ে নয়, সেটা একটা আপোষ। এই কথাগুলো শুনে অবশেষে মামাও ইথের মনের কষ্টটা বুঝতে পারেন। মামাও ইথের মনের কষ্টটা বুঝতে পারেন। তিনি সবার সামনে অদিতি এবং তার পরিবারের কাছে ক্ষমা চান। অদিতিও তখন অত্যন্ত সম্মানের সঙ্গে সম্পর্ক থেকে সরে দাঁড়ায়। এরপর সবাই ইথাকে বলে, এবার আর দেরি নয়, এবার নিজের ভালোবাসার কথা বলেই ফেলো। ঠিক তখনই ইথা হেসে বলে, কিন্তু এত সামান্তা নয়, এটা তো সংযুক্তা। যেটি শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ফাহাদ মুচকি হেসে বলে, সামান্তাকে আমেরিকা থেকে নিয়ে আসতে সময় লাগবে, তাই আপাতত তার বোনকে নিয়ে এসেছি। এবার সবাই মিলে ইথায়াকে কথা দেয়, এবার যাই হোক সামান্তার কাছে গিয়ে নিজের মনের কথা বলবি। এর 1 বছর পরে সামান্তা তখন স্পেস স্টেশন থেকে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। পুরো পরিবার ইথাকে উৎসাহ দিয়ে বলে, আজ আর কোন অজুহাত নয়, আজ বলেই ফেল। ভিডিও কলে কথা বলছে পুরো পরিবার ইথাকে উৎসাহ দিয়ে বলে, আজ আর কোন অজুহাত নয়, আজ বলেই ফেল। সামান্তাও মিষ্টি হেসে বলে, এবার কিন্তু আগে তুমি বলবে। ভিডিও কল শেষ হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। ইভ গভীর শ্বাস নেয়,
জীবনে প্রথমবারের মতো সমস্ত সাহস একত্র করে ধীরে ধীরে বলতে শুরু করে আই লাভ। কিন্তু ঠিক তখনই সময় শেষ হয়ে যায়। ভিডিও কল কেটে যায়। তবে তবুও সামান্তের ঠোঁটে এক টুকরো হাসি ফুটে ওঠে। কারণ পুরো কথাটা না শুনলেও ইধরের চোখের ভাষা পড়তে তার আর একটুও ভুল হয়নি। আর এই সুন্দর দৃশ্যের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।